মথ থেকে প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার এই সময়টাতে তারা ট্রেডিশনাল সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলো না, খুব দুর্ভাগ্যজনক। দেশে এলো নতুন নাম গণফোরাম, গণফোরাম। দেশে এলো নতুন নাম গণফোরাম, গণফোরাম। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যখন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একটা বিশাল জনসমাবেশ করে একটা রাজনৈতিক দল তৈরি করা হয়েছিল। অন্ততপক্ষে আমি 80 দশকের পরে এরকম কিছু ঘটেছে বলে মনে পড়ে না। সেটা হচ্ছে গণফোরাম। গণফোরাম 1992 সালে গঠিত হয় এবং সেটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। একটা বিশাল আয়োজন ছিল। প্রথমত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, ডক্টর কামাল হোসেনকে মনে করা হতো একজন পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা। ধারণা করা হচ্ছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই যে ভুলভাল রাজনীতি, এইগুলোর বাইরে এসে একটা পরিচ্ছন্ন ফ্রেশ রাজনীতি ডক্টর কামাল হোসেন দিবেন। তার সেই ইমেজ ছিল, কারণ হচ্ছে তিনি এর আগে নির্বাচন করেছেন। এর আগে তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কারণে জাতির কাছে খুব পরিচিত ছিলেন এবং পরবর্তীতে দীর্ঘদিন তিনি আওয়ামী লীগে যেভাবেই হোক বঞ্চিত লাঞ্ছিত অবস্থায় ছিলেন বলে তিনি দাবি করতেন এবং তারা গণফোরাম শুরু করলেন। গণফোরাম একটা চমৎকার উদ্যোগ ছিল। চমৎকার উদ্যোগ ছিল এই দৃষ্টিতে, তাদের মধ্যে অনেক ধরনের সুশীল লোকজন ছিলেন। ডক্টর কামাল হোসেন নিজেও একজন সুশীলরা ছিলেন এবং খুব মজার বিষয় কিন্তু এটার একটা উদ্বোধন দল ঘোষণার যেটা হয়েছিল, এটা প্রধান অতিথি ছিলেন। কে ছিলেন আপনাদের মনে আছে? ডক্টর ইউনূস সাহেব সেটার প্রধান অতিথি ছিলেন। ডক্টর ইউনূস এই একটা দল ঘোষণার প্রধান অতিথি ছিলেন, যদিও তিনি গণফোরামে যোগ দেন নাই। এর বাইরে অনেক সুশীলরা ছিলেন। আমার যতটুকু মনে পড়ে আবুল মাল মুহিতের মতো যারা ইন্টেলেকচুয়ালরা ছিলেন তারা এই দলের মধ্যে ছিলেন। আবার ভালো সংগঠক ছিলেন। মুস্তফা মহসিন মন্টুর মতো এক সময়ের খুবই দক্ষ এবং আলোচিত সমালোচিত, যেভাবেই দেখি, যুব সংগঠক মুস্তফা মহসিন মন্টু ছিলেন আওয়ামী লীগের। তিনি সেখানে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বিভিন্ন সময় নিজেদেরকে বঞ্চিত ভাবতেন তারা গিয়েছিলেন। সিপিবির একটা বড় অংশ গিয়েছিল, আমার যদি ভুল না হয়ে থাকে পঙ্কজ ভট্টাচার্য সহ বেশ বড় বড় নেতারা ওইখানে গিয়েছিলেন। সাইফুদ্দিন আহমেদ মানিক গিয়েছিলেন। এই দ্বিদলীয় রাজনীতি যেটা আমাদেরকে প্রায় চুলকায়, আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে একটা নতুন কিছু করার জন্য প্রায় অতি উৎসাহিত হয়ে যাই, সেই উৎসাহ এবং সেই ভালোবাসার জায়গা থেকে গণফোরাম শুরু হয়েছিল। কেন আমি আজকে এই কথাটা বললাম? গণফোরামের পরে এই প্রথম আরেকটি রাজনৈতিক দলকে আমরা দেখলাম যারা বিরাট জনসভা করে ব্যাপক লোকজন নিয়ে তারা দল ঘোষণা করেছেন। খুবই চমৎকার হয়েছে। ডক্টর কামাল হোসেনের জনসভায় এর চেয়ে বেশি লোক হয়েছিলেন, সেটা আমার মনে আছে। বাট যদি সেটা নাও বলে থাকি, জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টিতে আসা এই যে নতুন সংগঠন, সেই রাজনৈতিক দলে একই ফর্মুলা। তবে এইবারের ফর্মুলাটা আর একটু কি বলা যায়, চোখে লেগেছে। কারণ সারা বাংলাদেশ থেকে তারা রিকুইজিশন করে বাস নিয়ে এসে এখানে লোকজন জড়ো করতে চেষ্টা করেছেন। একইভাবে সরকারি দল যারা যখন থাকে, কিংস পার্টি তৈরি হয়, একই কাহিনী ঘটে। বিভিন্ন জায়গায় এই গায়ের জোরে বাস নিয়ে আসা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দিয়ে এনে একটা পার্টি তৈরি করা, এই চেষ্টাটা হয়। এবং এখানে জাতীয় নাগরিক কমিটি যখন তাদের কি বলা যায়, খোলস ছেড়ে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, মথ থেকে মৌমাছি তো হয় না, প্রজাপতি, মথ থেকে প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার এই সময়টাতে তারা ট্রেডিশনাল সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলো না, খুব দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি মাত্র একটা বা দুটো বোধহয় চিঠি এরকম ফাঁস হয়েছে, কিন্তু খবর আছে বিভিন্ন জেলা থেকে তারা এইভাবে বাস ট্রাক জড়ো করে রিকুইজিশন করে নিয়ে সরকারি কি বলা এটাকে তত্ত্বাবধানে, জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে এই ধরনের কাজ করেছেন বলে অভিযোগ আছে। ডিসি অফিস, এসপি অফিস মিলে তারা বাস জোগাড় করে দিয়েছে, লোক জোগাড় করে দিয়েছেন। সবকিছু মিলে তারা মানিক মিয়া এভিনিউর এক পাশটা আংশিক ভরতে পেরেছেন। এটা তাদের সর্বোচ্চ স্ট্রেংথ এই পার্টির এই মুহূর্তে। আমি এটাকে আসলে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছি না, কারণ একটা নতুন রাজনৈতিক দল, তার পক্ষে আসলে লক্ষ লক্ষ লোক জমায়েত করে ফেলা, জড়ো করে ফেলা খুব যে একটা স্বাভাবিক বিষয় তা কিন্তু নয়। শুরু করেছেন তারা, কোনো একদিন ভবিষ্যতে হয়তো করবেন, পার্টি ধীরে ধীরে বড় হবে, সেই আশাবাদ তারা দেখতে পারেন। এবং নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু আদৌ এই নতুন রাজনৈতিক দলটা কি কোনো পদক্ষেপ তারা যেটা নিতে চান, তারা যে রাজনীতি করতে চান, এটা কি আসলে কোনো এফেক্টিভ কিছু হবে? এটা কি আদৌ নতুন কোনো রাজনীতি তারা দিতে পারলেন? আমার কাছে সেটা মনে হয় নাই। আমি তাদের যে নেতা নাহিদের বক্তৃতাটি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি, চিন্তা করেছি, ভেবেছি,
এবং আমার কাছে মনে হয়েছে এই বক্তৃতাটা যদি তিনি বাংলায় না দিয়ে ইংরেজিতে দিতেন তাহলে ভালো হতো। কেন ভালো হতো? তাহলে আমরা বলতাম ইংরেজিতে যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো কিছু বলেছে, নিশ্চয়ই জ্ঞানের কথা বলেছে। উনি বাংলায় বলেছেন এখানের মধ্যে এমন কিছু নাই যেটা আমাকে নতুন পার্টিকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে। আমি জানি না আমার দর্শক যারা আছেন তারা যদি আমাকে একটু কমেন্ট বক্সে বলেন তারা এখানে কি পেয়েছেন যেটা তাদের ট্র্যাডিশনাল, তারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম বা ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের বাইরে গিয়ে তাদেরকে উৎসাহিত করবে একটা নতুন দলকে, নতুন মার্কাকে ভোট দেওয়ার জন্য। ওই আবেগের কথা বলে লাভ নেই। আবেগের যে জায়গাটুকু আছে সেটা জায়গায় আছে, যে না এরা তো গণ অভ্যুত্থান করেছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা। সেটার বাইরে আপনি যখন ভোট দিতে যাবে একটা মানুষ, সে একটা নতুন রাজনৈতিক দলকে কেন দিবে, কেন পুরনো দলের চেয়ে এরা বেটার কিছু অফার করবে, এটা আমি নাহিদের বক্তৃতায় মোটেও পাইনি। যেটা পেয়েছি সেগুলো আবার একটু কনফিউজিং কথাবার্তা। সেটা হচ্ছে অনেকে বলে না যে মাহফুজ আলম হঠাৎ ঘুম থেকে উঠে কিছু করে একটু জ্ঞান ট্যান দিয়ে দেয়, বন্দোবস্ত, তঞ্চঙ্ক, কি কি যেন কঠিন কঠিন শব্দ বলে না উনি, বলে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে। সেটাকে একটু গুছিয়ে টুছিয়ে এখানে বলার একটা চেষ্টা হচ্ছে। প্রথম কথা যেটা নাহিদ বলেছেন যে দেশ আর এখন থেকে দুই ভাগে বিভক্ত হবে না, বিভাজিত হবে না। আরে ভাই, এই দেশ যে বিভাজিত হবে না, বিভাজনের রাজনীতি করা যাবে না, এটা আপনি বলা 16 বছর আগে থেকে জামাতে ইসলাম বলে আসছে। যখনই তাদেরকে আমরা রাজাকার বলেছি, যখনই চিহ্নিত করেছি যে তোরা যুদ্ধাপরাধীদের দল এবং তোমরা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার না করে বাংলাদেশে যে তোমরা রাজনীতি করো সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, জামাত কোনো সময় বলতো না ভাই আমরা সরি, আমরা 71-এ ভুল করেছি। তারা এটা বলতো না। তারা এসে বলতো না না, যা হয়েছে হয়েছে, বিভাজনের রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দেশকে দুই ভাগ করে দিয়েছে, প্রগতিশীলরা দেশকে দুই ভাগ করে দিয়েছে। আপনারা এখন সেই একই জামাতের 16 বছরের পুরনো গান এখন নিয়ে আসছেন। দেশ অবশ্যই দুই ভাগে বিভক্ত, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বীর শ্রেষ্ঠ 7 জনের ভাস্কর্য ভাঙবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, এবং আপনি আশা করবেন এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ বিভাজিত হবে না, আপনাদের সাথে অন্যদের যাবে। আপনাদের ওইখানে একটা মাত্র লোক, এই কি বলে, রাষ্ট্রদূত গিয়েছে, রাষ্ট্রদূত না মানে দূতাবাসের লোক গিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের দূতাবাসের লোক। এর বাইরে আমি দেখেছি ভ্যাটিকান সিটি গিয়েছে। ভ্যাটিকান সিটি তো আর আসলে ওইভাবে রাষ্ট্র না। সত্যিকারের রাষ্ট্র, প্রেসিডেন্ট আছে বা সরকার আছে, এই ধরনের যদি আমরা রিকগনিশন করি তাহলে একটা এম্বাসির লোক গিয়েছে, সেটা গেছে পাকিস্তানের লোক গিয়েছে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। তারপরে যদি আপনি আশা করেন যে আপনার সাথে বাকিরা মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে, 71 যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ যাদের রক্তে, যাদের বাপ চাচা, যাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছে, তারা আর আপনারা একসাথে মিলে এখানে বিভাজনের রাজনীতি হবেন না, এটা তো জামাতের সেই 16 বছরের পুরোনো কথাই হচ্ছে ভাই, নতুন কোনো কথা এখানের মধ্যে পেলাম না। এর বাইরে অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো গতানুগতিক ধারাবাহিকভাবে বলতে হয় বলে বলা। আমরা সংস্কার করব, আমরা কি যেন রাষ্ট্রের সব অর্গানগুলো ঠিক করবো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব। আমি এই কথাগুলোর সাথে পুরোপুরি একমত। চমৎকার কথা। এই কথা আপনারাও বলেন, বিএনপি বলে, জামাত বলে, আওয়ামী লীগের যদি বলার সুযোগ দেন আওয়ামী লীগও বলবে, আমি জানি, আমি মানে সবাই এই কথাগুলো বলবে। সুতরাং এটাকে আমি আলাদাভাবে দেখছি না। কিন্তু আরেকটা মজার কথা বলেছেন আপনারা, সেকেন্ড রিপাবলিক তৈরি করবেন, দ্বিতীয় রিপাবলিক তৈরি করবেন। এই হয় কি, অতিরিক্ত বুকিশ হয়ে গেলে মনে হয় যেন না জানি কি বলেছে, একটা সেকেন্ড রিপাবলিক বলেছে, নিশ্চয়ই ইংরেজিতে একটা কথা বলেছি, খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনারা কি সেকেন্ড রিপাবলিকের ঘটনাটা জানেন? আমি আমার দর্শকদের কাছে ছোট্ট করে বলতে চাই, সেকেন্ড রিপাবলিক কথাটা এসেছে কিন্তু ফ্রেঞ্চ সেকেন্ড রিপাবলিক থেকে, এইটাকেই রেফার করা হয়, এবং সেটা স্থায়ী হয়েছিল মাত্র 4 বছর। এটা স্থায়ী হয়েছিল 4 বছর। এর আগে 1930 সাল থেকে ওইখানে একটা রাজতন্ত্র ছিল, 18 বছর ছিল। সেটাকে উৎখাত করে 48 সালে সেকেন্ড রিপাবলিক হয় ফ্রান্সের, এবং ঠিক 4 বছর পরে সামরিক বাহিনীর পেদানি খেয়ে কু এর মাধ্যমে সেই 4 বছরের সেকেন্ড রিপাবলিকের মৃত্যু হয়। অনেকটা কিন্তু আমাদের দেশের মতো মিলে যাচ্ছে। ওইখানে 18 বছর ছিল, আমাদের এখানে শেখ হাসিনা 16 বছরের মতো ছিলেন, এবং সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছিল। এইখানেও এখন সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছেন। ওইখানে পরবর্তীতে সামরিক বাহিনীর পেদানি খেয়ে সেকেন্ড রিপাবলিক কুয়ের মাধ্যমে সমাপন হয়। এইখানেও কিন্তু অনেক ফুল স্টপ, দাড়ি কমা চলবে না বলে ওয়াকার সাহেব দেখলাম বেশ গা ঝাড়া দিয়ে উঠেছেন, এবং তিনি মাননীয় প্রধান উপদেষ্টা না বলে ডক্টর ইউনূসের সাথে আমার কথা হয়, ওইটা উনি চলে গিয়েছেন। কিন্তু এখানে আসলে এই 100-150 বছর পরে ওই সেকেন্ড রিপাবলিকের পরে 4 বছর আপনারা থাকবেন কিনা, না আমার একটু সন্দেহ আছে। আমি জানি না, মানে আমার প্রেডিকশন অবশ্যই ভুল হতে পারে, কিন্তু 4 বছর মধ্যে ভাই আপনারা সেকেন্ড রিপাবলিক টিকাতে পারবেন না এই দেশে। তো এই যে কথা, তার বাইরে বলেছেন কি গণপরিষদ করবেন।
এই জিনিস গণপরিষদ কেন করা হয়? সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ করা হয়। সংবিধান কোথায় প্রণয়ন করতে হয়? একটা নতুন স্বাধীন দেশের মধ্যে মানে একটা সংবিধান হতে পারে যে না কিছুই আমরা জানি না, আমরা বসে একটা কিছু বানাবো। গণপরিষদ হবে, গণপরিষদ সংবিধান করবে, তারপরে গণপরিষদ বিলুপ্ত হবে, বাতিল হবে, তারপর একটা ইলেকশন হবে। আপনারা ওই দাবি নিয়ে আসছেন। উল্টো দিকে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল, জামাত ছাড়া, কারণ জামাত তো অলরেডি এখন সরকারে আছে, তারা নতুন করে নির্বাচন হলে আবার ওরা ওই 5 আসন 6 আসন পাবে, ওই মনের ব্যথা তারা নিতে চায় না। বাকি সব রাজনৈতিক দল, এমনকি নূরের দল, মানে ছোট ছোট দল আমি বুঝাতে চাচ্ছি, তারাও বলছে যে ইলেকশন চায়। তো আপনি এর আগে একটা গণপরিষদ করবেন, ও গণপরিষদের মাঝখানে আবার আপনারা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে চান, হুইচ ইজ ফাইন, ওইটা করবেন। তারপর গণপরিষদ করবেন, এর আগে আবার আলী রিয়াজের কি একটা সংবিধান ড্রাফট আছে, ওইটা পড়বে, লিখবে, ওইটা পাশ করাবে, নামবে, আবার নির্বাচন করবেন। রিয়েলি বাংলাদেশের মানুষের সারাদিন সারা রাত বসে বসে খালি এতগুলো নির্বাচনই করবে? এই যে দাবিগুলো নিয়ে এসেছেন, এই দাবিগুলোর সাথে সাধারণ মানুষের সম্পৃক্তি কতটুকু আছে আমি জানি না। আমি নিজে রাজনীতিবিদ না, আমি এখন কিন্তু সাধারণ মানুষের সাথে ওইভাবে সম্পৃক্ত না, সুতরাং আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় আজকের যে মানুষ যে সমস্যাগুলোর মধ্যে আছে, নতুন পার্টি সেই সমস্যাগুলো কোনো সমাধান দিতে পারে নাই। ইউএসআইডির ফান্ডিং বন্ধ হয়েছে, শুধু ঢাকা আইসিডিডিআরবিতে শুনেছে 1000-এর উপরে লোকের চাকরি চলে গেছে। এর মানে হচ্ছে কমপক্ষে গোটা বাংলাদেশের লক্ষাধিক এনজিও কর্মীদের চাকরি থাকবে না। এটা এখন নাই, বা আগামী 3-4-6 মাসের মধ্যে থাকবে না। এক, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে। আমি কিছুদিন আগে ভিডিওতে দেখেছি যে গাজীপুর এলাকায় বা টঙ্গী এলাকায় সম্ভবত একজন নারীকে সবাই মিলে মারছে, কারণ উনি দেহ ব্যবসা করছিলেন ওইখানের মধ্যে। গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, প্রচুর গার্মেন্টস বন্ধ হয়েছে। এদেরকে তো বাঁচতে হবে। এই যে কর্মসংস্থান নাই, এদের অনেকেই কিন্তু বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে। তাদের প্রতি কোনো সান্ত্বনা দেওয়ার জায়গা আপনারা তৈরি করেছেন কিনা আমি জানি না। এর মধ্যে আপনারা বিধবা ভাতা এবং সামাজিক সুরক্ষার অন্যান্য যা যা ছিল আওয়ামী লীগের, ট্রাক সেল, গরিবের জন্য রেশন কার্ড, এই সবগুলা বন্ধ করে দিয়ে আপনারা আরো গরিব তৈরি করছেন, গরিব মানুষকে আরো কষ্ট দিচ্ছেন। এই গোটা যে একটা বড় সমস্যা অর্থনীতির মধ্যে আসছে, এটা সমাধান তো শফিকুল আলমের লেকচার দিয়ে হবে না। কারণ শফিকুল আলমের ওই যে চৌবাচ্চা থিওরি, এটা তো আসলে অর্থনীতির কোনো থিওরি না, যে আমরা টাকা দিয়েছি, টাকা বেরিয়ে গেছে, অর্থনীতিতে ছাপ পড়বে না। এই লেভেলের অর্থনৈতিক জ্ঞান শূন্য লোকজন দিয়ে কাহিনী হবে না। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আপনাদের উচিত ছিল এগুলো অ্যাড্রেস করা, আমি মনে করি। তাহলে হয়তো ভোটাররা উৎসাহিত হতেন। কারণ যতগুলো রাজনৈতিক দলের আগে সফল হয়েছে, আপনি দেখবেন এর মধ্যে কিন্তু একটা বড় কম্পোনেন্ট হচ্ছে অর্থনীতিতে তারা কিভাবে ভূমিকা রাখবে। ইভেন আপনাদের যে আন্দোলন জমে ওঠা, এই যে জুলাই আগস্টের আন্দোলন জমে ওঠার পিছনে মূল কারণটা কি আপনারা দেখেন। আপনি যদি বলতেন একটা সেকেন্ড রিপাবলিকের আন্দোলন, আমি শিওর জনগণ মাঠে নামতো না। আপনি যদি বলতেন সংবিধান ধুলাই খোলাইয়ের একটা আন্দোলন করবো, আমি নিশ্চিত এত ছাত্র অকাতরে প্রাণ দিত না। এই মূল জিনিসটা তৈরি হয়েছিল চাকুরিতে কোটা। আপনি দেখেছেন অর্থনীতি কিভাবে সম্পৃক্ত আমাদের জীবনের সাথে। আমি যখন ফিল করেছি, একটা সাধারণ মানুষ যখন ফিল করেছে যে ভাই আমি এত পড়াশোনা করে কি করব, এই যে আওয়ামী লীগ 30% লোকজনের কাছে কোটা দিয়ে দিচ্ছে, তাদের লোকজনের চাকরি দিচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না। মানুষ তখন কানেক্টেড, মানুষ তখন ইমোশনালি অ্যাটাচড ওই কজের সাথে। আপনি আওয়ামী লীগের আগে যে একেবারে মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন করে এসেছে, আপনি দেখেন আমরা অনেক কিছু বলি যে তাদের অনেক কিছু ছিল, কিন্তু মূল যে জায়গাগুলোতে তারা টাচ করেছিল সাকসেস, যেহেতু এটাই সর্বশেষ ভালো নির্বাচন যদি আমরা বলি হয়েছিল, 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, এটা একটা দাবি, মানে গ্যারান্টি বা যেভাবে বলুক আওয়ামী লীগ বলেছিল। হ্যাঁ, আপনি বললেন খাওয়ায় তো নাই, খাওয়ায় নাই পরের কথা, কিন্তু মানুষ সম্পৃক্ত হয়েছিল যে 10 টাকা কেজিতে চাল খাওয়ানো যাবে। 70-এর নির্বাচনে কিন্তু 10 টাকা মনে চাল খাওয়ানো হবে, এটাও কিন্তু আওয়ামী লীগের একটা অন্যতম নির্বাচনী প্রচারণার মধ্যে ছিল, একটা এজেন্ডা ছিল। সোনার বাংলা শ্মশান কেন? অর্থনীতি নিয়ে কথা ছিল। আর একেবারে সর্বশেষ যেটা বললাম, 10 টাকা চালি, ঘরে ঘরে চাকুরি, ডিজিটাল বাংলাদেশ তৈরি করে অর্থনীতির প্রবৃদ্ধিকে মানে বাড়িয়ে দেওয়া, এই এজেন্ডাগুলোকেও কিন্তু আওয়ামী লীগ নিয়ে এসেছিল, যেটা সর্বশেষ নির্বাচন 2008 সালেই তো, 2008 না 9 সালে হলো, যাই হোক, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এককভাবে একটা বড় সংগঠন হিসাবে ক্ষমতায় এসেছিল। সুতরাং অর্থনীতি রাজনীতির একটা বড় জায়গা, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এই নতুন রাজনৈতিক দল কোনোভাবে অ্যাড্রেস করতে পারেন নাই। এবং এই যে দ্বিতীয় রিপাবলিক বানাবেন, 4 বছরের রিপাবলিক দেখে, ইংরেজিতে লেখা তো সেকেন্ড রিপাবলিক, শুনছেন এবং বলছেন এইটা, তারপরে এই ধরনের কাহিনীগুলো খুব একটা হবে না। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, আপনারা একটা মি টু প্রোডাক্ট করেছেন, মানে আর একটা রাজনৈতিক দল বলেছেন
এবং এই রাজনৈতিক দলগুলো একই সেগমেন্টের, মানে যাহা জামাত বলছে, যাহা এবি পার্টি বলছে, যাহা নূরের দল বলছে, নূরের দলের নাম হচ্ছে, যাই হোক ওনাদের একটা বড় দল আছে, সেই দল বলছে এবং আপনারা বলছেন, এই 4-5টা দল আসলে একই জিনিস বলছেন, নেতৃত্ব আলাদা আলাদা, লিডারশিপ আলাদা আলাদা, কিন্তু জিনিস একই বলছেন। সুতরাং এই আপনারা সকলে যদি একটা জোট করে জামাতের নেতৃত্বে আসেন নির্বাচনে, তাহলেও তো একটা বোঝা যাবে যে এই রাজনীতি আসছে। এর বাইরে নতুন রাজনীতি না দিতে পারলে আমার কাছে মনে হয় না নতুন রাজনৈতিক দল খুব একটা ভালো করতে পারবে। আমি জানি যে আমার অনেক দর্শক খুব মন খারাপ করবেন যে ভালো জিনিস আসলে আপনারা নেগেটিভ কথা বলেন। মোটেও নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, আমি তাদেরকে উৎসাহিত করছি। তরুণ নেতারা এখানে এসেছেন, এখানের মধ্যে নাহিদ আছেন, নাহিদের একটু ভাবভারিক্কি আছে, তিনি এত অ্যাগ্রেসিভ কথা বলেন না, মানে হাসনাত বা সার্জিসের মতো যে একবারে খুব আক্রমণাত্মক ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন না বলেই তাকে দেখা যায়। আক্তার আছেন, যে নাকি সদস্য সচিব করার না করার ব্যাপারে শুনছিলাম অনেক আলোচনা, উনি শেষ পর্যন্ত হয়েছেন। তিনিও কিন্তু রাজনীতিতে বেশ সম্পৃক্ত, ভালো, তার উপর আস্থা রাখা যায়। তারা মিলে যদি একটা ভালো রাজনৈতিক দল করতে পারেন দেশের জন্য ভালো হয়। আরো অনেকগুলো ভালো রাজনৈতিক দল আসুক, নতুন দলরা আসুক, পুরনোরা ভালো হয়ে উঠুক, সেটাই আমরা চাই। কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি যেটা তারা করেছেন, আমার কাছে এটাকে কোনো মহারাজনৈতিক দল মনে হয় নাই। এবং এই রাজনৈতিক দল এইভাবে চললে সরকারের বাস ট্রাক এবং নির্বাচন ম্যানিপুলিজমের অন্য রাজনীতি না থাকলে তারা খুব ভালো করবেন বলেও আমার কাছে মনে হয় না। দেখা যাক ডক্টর ইউনূস তাদেরকে কতটুকু স্পেস দেন, কতটুকু কিংস পার্টিকে প্রমোট করেন, সেই প্রমোশনের উপরে নির্ভর করবে তাদের সাফল্য। কিন্তু সাধারণ জনগণের মধ্যে তারা খুব বড় আকারে ঢেউ তুলতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, ভালো থাকুন।